তোমার কি মনে হয় যে এই যে পরিবর্তন, যে পরিবর্তনের জন্যে মানুষ ভোটটা দিয়েছে, এই পরিবর্তনটা তারকেশ্বরে হোক বা এন্টায়ার বিজেপি এন্টায়ার বেঙ্গল হোক, ধরে রাখতে পারবে? আজকে এই জায়গাটায় এই সরকার তৈরি হয়েছে ৩০০-র বেশি লাশের উপর দিয়ে হেঁটে। যারা পাঁচিলের ওপারে ছিলেন, যারা ৪ তারিখের আগে পর্যন্ত মনে প্রাণে এবং তার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তার কর্মজীবন থেকে শুরু করে চেষ্টা করেছেন যে কোনোভাবেই বিজেপির সরকার যাতে না আসুক, তারা পাঁচিলের ওপারেই থাকবেন। এখন বিধায়ক হওয়ার পর তোমার কাছে ফার্স্ট টপ 3টে প্রায়োরিটি কি আছে? একটা নতুন পলিটিক্যাল লাইফ। আমি নতুন এই কারণেই বলছি যে তোমার ক্ষেত্রে ব্যাপারটা ওই ভিনি ডিসির মতো হয়ে গেছে, যে এলাম, দেখলাম আর জয় করলাম, সেরকম। সো ম্যাটারটা হচ্ছে যে আমি জিজ্ঞেস করছি যে ধরো রাজনীতিতে আসা, জেতা এবং বিধায়ক হওয়া, এখন বিধায়ক হওয়ার পর তোমার কাছে ফার্স্ট টপ 3টে প্রায়োরিটি কি আছে? তারকেশ্বর বিধানসভার মধ্যে হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবা ঠিক করা, তারকেশ্বরের মানুষ এবং শহরাঞ্চল তারকেশ্বর পুরসভার মানুষ যে সমস্যাটা সব থেকে বেশি ভোগে সেটা হচ্ছে রেল ক্রসিং, রেল গেট। এই সমস্যা, তারকেশ্বর গেট, যেটা তারকেশ্বর গেট, এই দুটো সমস্যার সমাধান করা 3 নম্বর প্রায়োরিটি আমার কাছে, মানে থার্ড প্রায়োরিটি। 3টেই কিন্তু গুরুত্বপূর্ণ প্রায়োরিটি, আমি 1, 2, 3 করে বলতে হচ্ছে বলে তাই। 3 নম্বর প্রায়োরিটি আমার, সেখানে কৃষক ভাইয়েরা যারা রয়েছেন, আমার বাপ কাকারা যারা রয়েছেন, তাদেরকে যেমন তেমন করে হলেও তাদেরকে বাঁচিয়ে তোলা। তারা দেওয়ালে পিঠটা ঠেকে গিয়েছে। এবারের আলুতেও যেটা হয়েছে, আমরা অনেক চেষ্টা করছি, কোনোভাবেও রিকভারি করার চেষ্টা করছি, কিন্তু যতটা পারছি করছি। কিন্তু সামনের বছর আলু চাষ করবেন, কিভাবে আমরা সাহায্যগুলো দেব, তার কিন্তু পরিষ্কার বিবরণ আমাদের যে বাজেট, সে বাজেটে লেখা রয়েছে। ধানের জন্য কি আছে সেটা লেখা রয়েছে। আমি যদি শুধু তারকেশ্বর বা বৃহত্তর বাংলার ক্ষেত্রেও জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পুরনো তৃণমূলী তারা চেষ্টা করছে বিজেপিতে আসার জন্য, বা হঠাৎ বিজেপি যে কালচারটা শুরু হয়েছে সেখান থেকে তোমার কি মনে হয় যে এই যে পরিবর্তন, যে পরিবর্তনের জন্যে মানুষ ভোটটা দিয়েছে, এই পরিবর্তনটা তারকেশ্বরে হোক বা এন্টায়ার বিজেপি এন্টায়ার বেঙ্গল হোক, ধরে রাখতে পারবে? আমার ব্যক্তিগত যদি জিজ্ঞাসা করেন, যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ড রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু দাস স্ট্যান্ড একই। ম্যাচ কি ম্যাচ? যারা পাঁচিলের ওপারে ছিলেন, যারা ৪ তারিখের আগে পর্যন্ত মনে প্রাণে এবং তার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তার কর্মজীবন থেকে শুরু করে চেষ্টা করেছেন যে কোনোভাবেই বিজেপির সরকার যাতে না আসুক, তারা পাঁচিলের ওপারেই থাকবেন। এটা পরিষ্কার স্ট্যান্ড। কারণ আজকে এই জায়গাটায় এই সরকার তৈরি হয়েছে ৩০০-র বেশি লাশের উপর দিয়ে হেঁটে। কর্মীরা বলিদান করেছেন, তাদের জন্য এই সরকার এসেই তাদের পাশে থাকার চেষ্টা করেছে, এবং প্রায় লাখের কাছাকাছি মানুষ মিথ্যে মামলা সাফার করে জেল খেটে এসেছে। এটা একদিনের জিনিস নয়। আপনি বলতে পারেন যে সন্তু, তুমি তো 2 তারিখে এসেছো, 2 তারিখ মানে জয়েন করেছো বিজেপিতে 2 তারিখ, তার আগে তুমি সাংবাদিক ছিলে। সাংবাদিক আমি ছিলাম, যে প্রশ্নগুলো করেছিলাম সেগুলো মানুষের প্রশ্ন ছিল, এবং সেই প্রশ্ন তুলেই, সেই ইস্যুগুলো নিয়েই বিজেপি মাঠে ময়দানে লড়াই করেছিল। আমি দেখলাম আমি সাংবাদিকতাটা করতেই পাচ্ছি না, কারণ আমি একটা প্রশ্ন করছি, তার এগেনস্টে 8টা মামলা আসছে। রাইট। আমি একটা প্রশ্ন করছি, তার এগেনস্টে আমাকে 4 দিনের জেল খাটিয়ে দেওয়া হচ্ছে। আমি কোনো দিন যে কাজে যুক্ত নয়, আমাকে কালি লাগানোর জন্য আপনি ভুল মামলা দিয়ে, মহিলাগঠিত মামলা দিয়ে আমাকে রং লাগানোর চেষ্টা করছেন, কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, এটা খুব অন্যায়। শুধু আমার ক্ষেত্রে নয়, এই রাজ্যে প্রচুর সংবাদ মাধ্যমের কর্মী ভাইদের সঙ্গে, এমনকি টপ বস বিভিন্ন চ্যানেলে টপ জায়গায় বসে আছেন, তাদের বিরুদ্ধেও যেভাবে মামলা সাজানো হয়েছিল, গামলা মামলা,
এটা অন্যায়। আমার কাছে দুটো রাস্তা ছিল, হয় আমি এই মামলাগুলো নিয়ে সাংবাদিকতা, দেখুন আমি যখন আসছি তখন কিন্তু এটা ভেবে আসিনি যে সরকার আসবে, আমি বিধায়ক হব, এই হব ওই হব। আমার কাছে একটাই অপশন ছিল যে আমি মামলা দিয়ে ক্যারি ফরওয়ার্ড করে সাংবাদিকতাটা কি করতে পারছি। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে না, আমাকে বলা হয়েছিল যদি এই পরিবেশের পরিবর্তন চান, বাকি সংবাদ মাধ্যমের কর্মীরা যাতে সুরক্ষিত থাকে এটা চান, তাহলে আপনাকে এসে নোংরাটা পরিষ্কার করতে হবে। আপনি কি বলছেন বলুন। বলেছেন আমি রাজি আছি, আমার 7-5 কি আছে, সামনে কি আছে আমি ভেবে না বলে। কিন্তু আরও একটা দাদা, আমি পরিষ্কার বলছি, সরকারে আসার পর প্রচুর চ্যানেলের টপ বসেরা তারা কিন্তু রাতারাতি চাকরি ছেড়ে দিয়ে হাওয়া হয়ে গেছে। কেন? কারণ তারা সেই চেয়ারটার মর্যাদা রাখেনি। আমি চেয়ারটার মর্যাদা রাখার জন্যই বুমটা নামিয়ে চেয়ারটা ছেড়ে দিয়ে রাস্তায় খালি পায়ে এসে আমি কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে এসে আমি কিন্তু পথ চলাটা শুরু করেছিলাম। এই ধকটা আমি রেখেছি। কিন্তু অনেকেই কি করেছে, চেয়ারও থাকুক, বুমও থাকুক, রাজ্যসভাও থাকুক, আমি আগের যে সিএম ছিলেন ওনার পাশে পাশে ঘুরতে পাই, সমস্ত সুযোগ সুবিধা নিই, স্ক্যাম করি, অথচ আমি সাংবাদিক বলি। এটা তো সব থেকে বড় অন্যায়। সেই অন্যায়টা আমি করিনি। আমাকে বলা হয়েছে পরিষ্কার কথা, যে তুমি কি চাইছো? তাহলে আমি চাইছি যাতে প্রতিটা সংবাদ মাধ্যমের কর্মী মাথা উঁচু করে বাঁচতে পারে, তাদের জন্য যা করতে হবে তাই করব। আমি তো কেউ গণককার ছিল না, কেউ যতই যে যাই বলুক, কেউ তো জ্যোতিষ নয়। পলিটিক্স ইজ অল অ্যাবাউট রিস্ক। হ্যাঁ, রিস্ক হ্যাঁ তো রিস্ক হ্যাঁ। ওখানে কেউ 100% বলতে পারতো না যে বিজেপি আসবে বা তৃণমূলই থাকবে। এত ক্লোজ একটা ভোট, যেখানে 4-5%-এর ভোট পার্সেন্টেজের তফাৎ হয়েছে। আমি এটা ভেবে এসেছি যে আমি সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে কেস খাচ্ছি, প্রশ্ন করছি। আমি যদি একটা বড় কাজ করতে পারি, আমি শুধু আমার চ্যানেল বা আমি খবরটা করতে পারছি, আমি যদি এদেরকে প্রোটেকশন দিতে পারি, সরকার এলো না, সেই তো আমি কেস খাবো। এখানে খাচ্ছিলাম ওখানে খাবো, লড়াইটা ফোর্ট ফ্রন্টে করতে পারবো। আমি আজ এই জায়গাটায় বসে আছি একটাই কারণ, আমি তো কামারপুকুর থেকে কলকাতা এসেছিলাম পলিটিশিয়ান হওয়ার জন্য নয়, প্রচুর লড়াই করে সংবাদ মাধ্যমের কর্মী হয়েছিলাম। আমাকে সেই সুযোগটা দেওয়া হয়নি যে তুমি ফ্রি অ্যান্ড ফেয়ার প্রশ্নটা করো। সেই পরিবেশটা তৈরি ছিল না। সেই পরিবেশটা আজ এই সরকার, এই রামরাজত্বের সরকার তৈরি করছে। আমি তোমার সাংবাদিক জীবনের ক্ষেত্রে একটু আসি। সেটা হচ্ছে যে ধরো আগের সরকারের আমলে যখন তুমি সংবাদ কভার করতে গেছো, সন্দেশখালিতে তোমার একবার অ্যারেস্ট করা হয়েছিল। তার একটা লাইভ স্ট্রিম আমরা ইভেন দেখেছিলাম, রিপাবলিকে তখন এসছিল। ঠিক কি ঘটনাটা ঘটেছিল আমি আরেকবার একটু রিক্যাপ করি। হ্যাঁ, সেটা হচ্ছে আমার যে আমি অনুষ্ঠানটা করতাম বিকেল 5টায়, সেই অনুষ্ঠানটা করার আগে যে ঘাটটা, ফেরিঘাটটা ছিল না, ওপারে ঘাটটা নামছো তুমি, নেমেই বাঁদিকে পুলিশের একটা কিছু কোয়ার্টারের মতো ছিল, তার সামনে একটা ফুচকা বিক্রি হতো। বাঁদিকে নেমেই ওই ফুচকা দোকানে আমি ফুচকাটা খাচ্ছি, সেই সময় আমাকে একজন এসে বললেন যে শেখ শাহজাহান তো সব কিছু করছেন, কিন্তু এখানে পুরো অপারেশনটার দায়িত্বে যিনি ছিলেন তার বাড়িটা এটা, শিবু আর একটা কিছু নাম বলেছিলেন। বললাম তাই নাকি? বললো হ্যাঁ। বললাম ঠিক আছে চলো ঘুরি। ক্যামেরাটা রাস্তা থেকে, ওই ফুচকার দোকান ওখান থেকেই, আমার একজন সহকর্মী ছিলেন, মহিলা সহকর্মী, তার সঙ্গে আমি ফুচকা খাচ্ছিলাম, আমার দিদি সম্পর্কে। তো আমি দিদিকে বললাম যে দিদি তুমি ফুচকা খাও, তুমি কিন্তু বিলটা দিয়ে দিও। আমি গেলাম, আমি এটা করে আসি। বললো হ্যাঁ তোর কিন্তু শো আছে, তুই কিন্তু সময়ে অ্যারেঞ্জ করে নিস। আমি অফিসে ফেরত গেলাম। তো বলে আমি ক্যামেরা অন করলাম, ক্যামেরা অন করে ওখান থেকে হাঁটলাম। আমাদের যেটা রুলস, আমাদের প্রোটোকল থাকে, তো আমি কারোর বাড়িতে ঢুকবো তার আগে থেকে ক্যামেরা তো অন থাকবে, সেটা কোর্টে সাবমিট করাও আছে। ক্যামেরা অন, অডিও আসছে, ওটা পর্যন্ত হ্যাঁ আসছে, যাই হ্যাঁ। হাঁটতে হাঁটতে গেলাম, কলিং বেলের তো কোনো সিস্টেম নেই, এটা তো শহরাঞ্চল নয়, কলকাতা নয়। দরজায় দুমদুম এই যে পাঁচির, ছোট্ট পাঁচি, দরজায় ঠক 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 করলাম, টিনের দরজা। কে? ভেতর থেকে দরজা খোলা কিন্তু। কে? বললাম এই যে আসছি চ্যানেল থেকে, তো একটু কথা ছিল, কথা বলবো। হ্যাঁ বলুন কি বলছেন, আসুন, রেকর্ড আছে। ভেতরে গেলাম,
কি বললাম, আপনি অমুক অমুক কে হন? বলছে, উত্তর দিল যে আমার পরিবারের সদস্য। তো আমি বললাম, ওনাদের বিরুদ্ধে এই কমপ্লেন আছে, আপনার চাকরিটা নিয়েও কমপ্লেন আছে, কি বলছেন? উনি বললেন, সব মিথ্যে কথা, সাজানো ঘটনা, এইসব যেমন উত্তর দেয়। ন্যাচারালি উত্তর দিয়েছে। বিচারপতি দেখেছেন, দেখে আমার ইনভেস্টিগেশন অফিসারকে জিজ্ঞাসা করেছিলেন যে পুরো রিপোর্টটা তো আমরা দেখলাম, আপনাদের কাছে অন্য কোনো সিসিটিভি বা অন্য কোনো ফুটেজ আছে যেখানে দেখা যাচ্ছে উনি মহিলাকে ধমকাচ্ছেন বা মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করছেন? আছে কিছু? সব কিছু করেছি। উনি বলেন, যেটুকু বলেছেন। আমি যখন প্রশ্ন করলাম যে আপনার চাকরি তো একটা নিয়ে প্রশ্ন আছে যে চুরি করে চাকরিটা পেয়েছেন, তখন চুরি করার চাকরি চারিদিকে চলছে, না এরা বলতে পারেন না। হ্যাঁ ঠিক আছে, আমি গিয়ে পিটিসি দিলাম। পিটিসি দেওয়ার পরেও ক্যামেরা অফ হয় না, রুলস। আমি ঘরটা থেকে বেরোলাম, রাস্তায় উঠলাম, উঠে টোটোতে উঠলাম, অতটা পর্যন্ত পুরো ফুটেজ আছে। তারপর আমি আমার শো করলাম। সূর্য তখন ডুবছে, লাল হয়ে আছে, সমস্ত মহিলারা দাঁড়িয়ে। আমি ভিজুয়ালটা খুব ভিজুয়ালি পারফেক্ট হোক এটুকু আমি খুব দেখতাম। আমি ইন্ট্রো দিলাম, শো শুরু করলাম, চারিদিকে ছোট ছোট তাল গাছ। তো করে কমপ্লিট করে আমি যখন ফিরছি, তখন থেকে আমার ফোন আসা শুরু যে, এই তুই কোথায়? তো ফেরিঘাটে সবাই তোর খোঁজ করছে, পুলিশ খোঁজ করছে, কিছু কি হয়েছে? আমি বললাম, না, কি হবে? আমি তোর সাহসিকতাটাই আমার মূলধন ছিল, আর সততা। আমি তো জানি কিছু হয়নি, তো ভয় পাবো কেন? আমি ফেরিঘাটে এলাম। ফেরিঘাটে আসার পর আমাকে একজন অফিসার অ্যাপ্রোচ করলেন যে একটু থানাতে চলুন, একটু কথা আছে। আমি বললাম, কিসের কথা? বললো, না এখানে বলা যাবে না, কথা আছে, আপনি থানা চলুন। বলছি, না আমি কেন থানা যাব? আপনার প্রয়োজন আপনি এখানে বলুন। আমি ন্যাচারাল যে ব্যবহার করতাম লজিক দিয়ে ফেরিতে উঠলাম। ফেরিতে উঠে আমার 5টা থেকে 6টার শো কমপ্লিট করতে 6:30 হয়ে যাচ্ছে। দিয়ে ফেরিতে গেলাম, অন্ধকার নামছে। ফেরি দেখলাম পুরো ঠিক এপারে এসে তার আগেই ফেরিটা ঘুরিয়ে নিল। তারপর বুঝতে পারলাম যে ফেরি ওইতে 2জন অফিসার বসে আছেন। আমি বললাম, কী হলো দাদা, ঘোরালেন কেন? আমি তো জানি আমার রাত্রে আবার শো আছে, আমাকে গিয়ে রাতে শো করতে হবে, বুলেটিন করতে হবে। ওখানে কি তুমি একাই ছিলে না তোমার সাথে? হ্যাঁ, আমার ক্যামেরাম্যান ছিল, আমার ড্রাইভাররা ছিল, পুরো টিমটা ছিল। আমার 2জন ড্রাইভার, ও পারে গাড়ি, এপারে তুমি। আমার 2জন ড্রাইভার, আমি ওইটা পুরো একদম ওইভাবেই চল, 2টো গাড়ি 2টো ড্রাইভার, আমার ভিডিও জার্নালিস্ট 2জন, আমি প্রত্যেকে। দিয়ে আমরা তো ফিরি নিয়ে চলে এলো। এরপরে দেখলাম আমাদের রিপোর্টাররাও আছে। আমি কি হচ্ছে, ওরা না বলতে চাইছেন না। আমি বললাম, কি বলছে, একবার থানাতে চলুন। আমি অসভ্যতামি হচ্ছে, ইয়ার কি করছেন আপনারা? থানাতে চলুন, কি বলার বলুন না। আপনি ফেরিটা ঘুরে নিয়ে চলে এলেন কেন? ওখানকার মানুষও প্রতিবাদ করলেন যে কেন ফেরি ঘুরে নিয়ে যাচ্ছেন। পুলিশ তো কোনো কথাই বলছে না। আসলে এটা তো হারিয়ে ফেলেছিল, এই মেরুদণ্ডটা হারিয়ে ফেলেছিল, তো কথা কি করে বলুন? আমি বলছি, বলুন। দেখছি অফিসাররা একা আসছেন। বললাম, কি হয়েছে বলুন। না, আপনাকে থানায় যেতে। থানায় কি যেতে হবে মানে? মা বাড়ির আবদার নাকি? থানায় কেন যাব? কি হয়েছে সেটা বলুন, কি কেস? কোনো কেস না, একটা বিষয় আছে, একটু কথা বলো। তখন বোধহয় মামলাটা সাজাতে পারেনি। ওকে। দিয়ে ঠিক 7টার আমাদের শো শুরু হচ্ছে। সেই সময় দেখলাম গতি বেড়েছে। অফিস জানে পুরোটা, জানার পর অফিস বললো, লাইভে ঢোকো। সেই কমিউনিকেশন পুরোটা পেয়েছেন। যেমন বলছে, থানা চলুন। আমি যাবো না, আমি তো বাড়ি যাবো, আমার তো কাজ হয়ে গেছে, আমি তো অফিস ফিরবো, আমি তো বাড়ি যাবো। বলুন কি বিষয়? না, আপনাকে থানা যেতে হবে। আমি বলছি, যেতে পারেন না, যাবো না। বলছে, না এটা খারাপ হচ্ছে। আমি বলছি, খারাপ হচ্ছে মানে? থানা যেতে হবে বলছেন, থানা যেতে হবে, থানা চলুন। আমি যাবো না। আমার কি কেস আছে আপনি বলুন, আমার লয়ার আসবে। আপনার যদি কোনো কেস থাকে আপনি বলুন। এটা তো আমি ভারতের নাগরিক হিসেবে আমার সংবিধান আমায় অধিকার দিয়েছে যে আমি কোন ঘটনায় আমাকে পুলিশ থানা যেতে বলছে এটা আমি জানতে পারি। আমি তো টেররিস্ট নয়, আমি জার্নালিস্ট। নিশ্চয়ই। আমি উত্তর দিয়েছিলাম, আমি জার্নালিস্ট, আমি নট এ টেররিস্ট। আমি টেররিস্ট তো নয়, আমাকে উত্তর দিন। তখন কি বলছে? কোনো উত্তর নেই। আরে তো উত্তর দেবে কি করে? তখন তো চলছে খাতায় কলমে কাজ, শুধু অর্ডার এসেছে তুলে নাও। কেন তুলে নাও ওটা আসে? হ্যাঁ, কেন তুলে নাও ওটা আসেনি, তাহলে বলবে কি করে? পরে অফিসাররা বলেছেন অনেকে যে কি করে বলবো, আমাদের হাত দিয়ে পাপ হচ্ছে, আমরা নিজেরা বুঝতে পারছি, তুলে নিতে। তখন কিন্তু আমি বিধায়ক নই, আমাদের সরকার আসেনি। আমি তখন অভয়ার কাণ্ডের, তখন যদি সন্দেশখালি রুখে দিতেন তাহলে অভয়াটা হতো না।
অভয়া কাণ্ডের কভারেজ করছি, সেই অফিসাররাই আমার সঙ্গে দেখা, কি ভালো আছেন? আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ ভালো আছি। কি কেস হয়েছিল? সবই জানেন, পুরো যা বলেছে আমরা করেছি, আর কি কেস। তো এই ঘটনা নিয়ে গিয়ে তো ওই তারপর তো ভিজুয়াল পুরোটা সবার কাছে সমান, নিয়ে গিয়ে বসিয়ে রেখেছিল 3-4 ঘন্টা বসে আছি, কেস জানতে পারছি না, কি কেস কেউ জানতে পারছে না। তারপর ঠিক হলো আমি নাকি ওই ভদ্রমহিলার শ্লীলতাহানি করেছি। ভাবা যায়? ছেড়ে দিন, যখন এখন এক্স সিএম তৎকালীন মুখ্যমন্ত্রীকে আমি সর্বসমক্ষে ক্যামেরার সামনে প্রশ্ন করলাম যে কোল স্ক্যামের টাকা আপনি কি গোয়া ইলেকশন লড়েছেন, ফাইল নিয়ে চলে যাচ্ছেন? এই দুটো প্রশ্ন আমার ছিল। তো এই দুটো প্রশ্নের মধ্যে শ্লীলতাহানি কি ছিল? ওকে, ওইখানেও কেস ছিল? হ্যাঁ, দুটো। আচ্ছা আচ্ছা, দুটো কেস। আমি জানতাম শুধু এটা। দুটো প্রশ্ন, দুটো কেস।